নমস্কার, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ছোট গল্প চিঠি। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভূতটাকে আমি দেখেছিলাম পুরনো পোস্ট অফিসের বাড়িতে। সেই থেকে ভূতের গল্পটা সবাইকে বলে এসেছি। কেউ কেউ বিশ্বাস করছে, কেউ কেউ করছে না। নদীর একটা দিক ভাঙতে ভাঙতে শহরের উত্তর দিকটা অনেকখানি গিলে ফেলল। পুরনো পোস্ট অফিসের বাড়িটা থেকে যখন আর মাত্র 20 গজ দূরে জল, তখনই প্রমাদ বুঝে সরকার তরফ থেকে অফিসটা শহরের মাঝখানে তুলে আনেন। পুরনো বাড়িটা নদীগর্ভে যাওয়ার জন্য মৃত্যুদণ্ডাদেশ পেয়ে একা পুরো বাড়ির মতো দাঁড়িয়ে রইল। তার 20 গজ দূর নদীর পার আরও খানিক ভাঙল, আরও খানিক ভাঙতে ভাঙতে একদিন সেই জল এসে বাড়ির ভিত ছুঁয়ে ফেলল। তলা থেকে ধুয়ে নিয়ে গেল মাটি। কিন্তু সে সময়ে বর্ষার পর জলে মন্দা লেগে যাওয়ায় সে বছরের মতো পুরনো পোস্ট অফিসের বাড়িটা বেঁচে যায়। কেবল নদীর দিকটাই ভিতের জোর কমে যাওয়ায় একটু কাত হয়ে দাঁড়িয়ে রইল। তার বারান্দায় দুটো মোটা থাম ভেঙে ছাদের একটা অংশ নেমে এসে আড়াল দিল। নৌকা বেয়ে নদী দিয়ে যেতে যেতে চেয়ে দেখলে মনে হতো ঠিক যেন নতুন বউ ঘোমটা দিয়ে লজ্জায় যেমন নতুন বউরা ঘাটে এসে নৌকা দেখলে দেয়। ওইভাবেই রয়ে গেল বাড়িটা। কেউ সে বাড়ির দখল নেয়নি। কেবল তার জানালা দরজাগুলো গরিব গুরবরা খুলে নিয়ে গেল, কিছু আলগা ইট নিয়ে গেল লোকজন। কিন্তু পিসার হেলান স্তম্ভের মতো সেই হেলা বাড়িতে কেবল নদীর বাতাস বইত দীর্ঘশ্বাসের মতো। আর ছিল বাদুড়, ইঁদুর, চামচিকে, সাপখোপ আর উদ্ভিদ। গাছের জান বড় সাংঘাতিক। তারা ভিত ফাটিয়ে গজায়, দেওয়ালের শেকড় দিয়ে গর্ত খুঁড়ে ফেলে। তা এরাই সব ছিল, আর কেউ নয়। তখন আমি ছোট, বছর 7-8 বয়স হবে। সে বয়সটার ধর্মই এই যে পৃথিবীর সব কিছু হাঁ করে দেখি, সব কথা হাঁ করে শুনি। কিছু বোকাশোকাও ছিলাম। বড়রা কেউ সঙ্গে না থাকলে যেখানে সেখানে যাওয়া বারণ ছিল, যাওয়ার সাহসও ছিল না। তখন দাদু বিকালবেলায় প্রতিদিন এক হাতে আমার হাত, অন্য হাতে লাঠি নিয়ে বেড়াতে বেরোতো। সব দিন একদিকে বেড়ানো হতো না, তবে প্রায় দিনই আমরা নদীর পাড়ে যেতাম। নদী শহরের ভিতর ঢুকে এসেছে, কাজেই বেশি দূর যেতে হয় না। একটু হাঁটলেই নদী। শহর বাঁচানোর জন্য বাঁধের ব্যবস্থা হয়েছে। চাঁয় চাঁয় পাথর, মাটি সব ফেলা হচ্ছে। শীতকাল তখন। বিশাল বিস্তীর্ণ চর ফেলে নদী আবার অনেকটা উত্তরে সরে গেছে। সে চরের মাটি চন্দনের মতো নরম, তার উর্বরতা খুব। সেই মাটিতে বিষয়ী বিচক্ষণ লোক চাষ দিয়েছে। জমির কোনো দাবিদার নেই, যে চষে তার। চমৎকার গাঢ় সবুজ সব ফসলের সতেজ চেহারা নদীর মারকুটে ভয়ঙ্করতাকে ঢাকা দিয়েছে। সেই ফসলের জল যোগান দিয়ে তীর তীরে নদীটা বয়ে যাচ্ছে ক্ষীণ 3-4টে ধারায়। আমি আর দাদু সেই নদীর পাড়ে দাঁড়াতাম। দাদু লাঠিটা তুলে দূরের দিকে দেখাতেন, বলতেন, ওই যে কাকতারুয়া কেলে হাড়ি দেখছো, ওইখানে ছিল একটা বহু পুরনো ডুমুর গাছ। ওর তলায় 50-60 বছর আগেও রাম পণ্ডিতের পাঠশালা ছিল। আর ওই যে ডালের খেতে একটা খোড়ো ঘর, ও ছিল ডাকাতে কালীবাড়ি। এখন দেখে বোঝাই যায় না। ওই নদীর ওপর দিয়ে একটা সুরকি বাঁধানো সড়ক গিয়েছিল জমিদার বাড়ি তক। শহরের অনেকটা অঞ্চল হারিয়ে গেছে। সেই অংশটুকুতে ছিল বসত, স্কুল, মন্দির, রাস্তা। সেইটুকুই সব নয়, তার সঙ্গে অনেকের বাল্য ও কৈশোরের নানা স্মৃতিচিহ্ন। কত পুরনো গাছ, পাথর, ঘাট আঘাটা।
দাদু নদীর ধারে এলে কিছুক্ষণ আমাকে উপলক্ষ করে সেই সব পুরনো স্মৃতির চিহ্নগুলির স্থান নির্দেশ করার চেষ্টা করতেন। তারপর চুপ করে দাঁড়িয়ে থাকতেন। নতুন ঘাট তৈরি হয়েছে, সেখানে নৌকো বাঁধা। দাদু কখনো সেই ঘাটের কাছে গিয়ে ঝিম হয়ে বসে থাকতেন। তার একদিকে লাঠি, অন্যধারে আমি। বাঁ ধারে অনেকটা দূরে পুরনো পোস্ট অফিসের রহস্যময় হেলাবাড়ি দেখা যেত। জানলা দরজার প্রকাণ্ড হাঁগুলি শোকার্ত চোখের মতো চেয়ে আছে সজীব পৃথিবীর দিকে। ভিতরে অন্ধকার ঘুটঘুটটি। সামনের বর্ষায় যদি বাঁধ ভাঙে তো আর পৃথিবীর মেয়াদ শেষ হবে। বাঁধ না ভাঙলেও হেলাবাড়ি নিশ্চয়ই ওইভাবে রেখে দেবে না লোকে, ভেঙে ফেলবে। মুমূর্ষ বাড়িটা এই সত্যটা বুঝতে পেরেছিল, তাই সে অজানা মানুষের কাছে তার মৃত্যুর সংবাদ পাঠাতো ওই সব অন্ধকার চোখের ভাষায়। বিকেল ফুরিয়ে এলে আমরা নিঃশব্দে উঠে আসতাম। একদিন ওইভাবে দাদু ধ্যানস্থ। নদীর ওপর শীতের শেষ বেলায় একটা অদ্ভুত আবঝা আলো পড়েছে। ফসলের ক্ষেত নিস্তব্ধ নিঃসার। একটা কুয়াশার গোলা নদী জল থেকে উঠে আসছে। ঘাটে জনহীন নৌকো বাঁধা। জলে স্রোত নেই, শব্দ নেই। সেই বয়সের যা স্বভাব। আমি উঠে কিছু দূর একা একা হাঁটলাম। কাঁকড়ার গর্ত, মানুষ ও পশুর মল পড়ে আছে। বীজে কাঁটা ঝোপ সর্বত্র। জলের একটা পচাটে গন্ধ শীতের বাতাসকে ভারী করে তুলছিল। একটা লাল বল গড়িয়ে গড়িয়ে পায়ে পায়ে আমি আস্তে আস্তে ছুটছি, কখনো দাঁড়াচ্ছি। দাদুর দিকে ফিরে দেখি দাদু তেমনি বসে আছেন। সাদা লাঠিটা দূর থেকেও দেখা যাচ্ছে। কোথায় একটা ইশারা ছিল, একটা ইঙ্গিতময় ষড়যন্ত্র। নদীর ভাঙা পার বেয়ে নেমে গিয়ে জল ছুঁয়ে শীতভাব টের পাই। বলটায় নোংরা লেগেছিল, সেটা জলে ধুয়ে উঠে আসছি। ঠিক সে সময়ে মুখ তুলে দেখি ঠিক মাথার ওপরে হেলাবাড়িটা ঝুলছে। ভিতর থেকে মাটি ক্ষয়ে গিয়ে একটা ঝুল বারান্দার মতো ঝুঁকে আমাকে দেখছে। এত কাছ থেকে ওভাবে বাড়িটাকে দেখিনি কখনো। দাদুকে তখনও দেখা যাচ্ছিল। বিকেলের হালকা অন্ধকার তাকে ঢেকে ফেলেনি তখনও। সাদা লাঠিটা তখনও ঝলকাচ্ছে। মুখ তুলে বাড়িটা আবার দেখি। বাড়িটার মাথার ওপরে একটা ফ্যাকাশে চাঁদ। ভূতটাকে তখনই দেখতে পেলাম। কথাটা কিছু ভুল হলো। ভূতটাকে আসলে আমি দেখেছি কি? বোধ হয় না। দেখা নয়, ভূতটাকে তখনই টের পেলাম। নদীর দিক থেকে কখনো কখনো হাওয়া দেয়, দমকা হাওয়া। একবার শ্বাস ফেলেই চুপ করে যায়। চাঁদের আলোটা তক্ষুনি একটু ঢেকে দিল কুয়াশা এসে। ঘোমটা খুলে বাড়িটা তখন চারধারে চেয়ে দেখে নিল একটু। পায়ে পায়ে আমি খাড়া পাড় বেয়ে উঠতে লাগলাম। কোনো কারণ ছিল না, কেবল মনে হলো বাড়িটা একটু দেখে আসি তো। কিন্তু দেখার কিছু ছিল না। চারধারে ভাট আর শ্যাওড়ার জঙ্গল। বিচুটি পাতার ছোঁয়ার জন্য হাত বাড়িয়ে আছে। দু একটা বড় নিম গাছ। এসব পার হয়ে অন্ধকার দরজার কাছে গেলে দেখা যায় ভিতরে গভীর অন্ধকার। ধুলোর ধূসরতা চামচিকে ডেকে ওঠে। একটা বাদুড় ডানা ভাসিয়ে শূন্যে ঝুলে পড়ে আচম্বিতে। দাঁড়িয়ে থাকি। অন্ধকার শুয়ে আসে চোখ। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ দেখতে পাই বড় ঘরটার মেঝেই একটা চিঠি পড়ে আছে। একটা চিঠি, আর কিছু নয়। জ্যোৎস্নায় একটার পর একটা বাদুড় অন্ধকারের আভাস পেয়ে জানালা দরজা দিয়ে উড়ে যাচ্ছে। জ্যোৎস্নায় ঝুলে পড়েছে নদীর ওপরকার শূন্যতায়। ব্যস্ত চামচিকেরা ডাকছে পরস্পরকে। পুলিশ নাকে এসে লাগে। দাঁড়িয়ে থাকি। একটা চিঠি পড়ে আছে ঘরে। কার চিঠি? কে লিখেছে? কে ফেলে গেল ওইখানে? একসঙ্গে অনেকগুলি শব্দ ওঠে। নিমগাছে ফিসফিস হাওয়া কথা কয়। তক্ষক ডেকে ওঠে নিজস্ব ভাষায়। বাড়িটার ভিতরে নিচে অদৃশ্য জলের শব্দ হয়। কার চিঠি? কার চিঠি? দাঁড়িয়ে থাকি। চিঠিটা পড়ে আছে ধুলোই, সাদা চৌকো। সন্ধে হয়ে এলো। আলো জল থেকে তুলে নেয় তার শরীর। নদীর পরপারে ঘোর লাগা অন্ধকার। বেলা যায়, কথা হয়। সে কেমন কথা কে জানে?
কিন্তু তবু জানি চারধারে কথা হয়। গাছের, জলের, বাতাসের প্রাণপণে তারা করে বার্তা বিনিময়। সেরকমই একটা কথা চারধারে তৈরি হতে থাকে। হঠাৎ উত্তর পাই, তোমার নাও। প্রকাণ্ড অন্ধকার ঘরের মেঝেই চিঠিখানা পড়ে আছে, সাদা চৌকো। তুলে নাও, ও চিঠি তোমার জন্যই পড়ে আছে। আমার চারধার অপেক্ষা করছে, দেখছে চিঠিটা আমি তুলে নিই কি না। আমি নিলাম না। দাদু দূর থেকে ডেকেছিল, কোথায় গেলে ভাই? আমি মুখ ফিরিয়ে নিলাম, মাথা নেড়ে বললাম, না, নেব না। উত্তর পেলাম, যেখানেই থাকো, পৃথিবীর যে প্রান্তেই থাকো, একদিন না একদিন এই চিঠি ঠিক তোমার ঠিকানা খুঁজে যাবে। চিঠি পাবে, চিঠি পাবে। ভূতটা আমি দেখেছিলাম সেই প্রথম ও শেষবার পুরনো পোস্ট অফিসের বাড়িতে। ঠিক দেখায় কে বলে না, অনুভব করা। একটা প্রকাণ্ড ঘর, ধুলোটে মেঝে, একটা সাদা চৌকো চিঠি পড়ে আছে। ভয় করে না, তবে চোখে জল আসে কখনো কখনো। বয়স হলো, কবে সে শহর ছেড়ে চলে এসেছি, কত দূরে। কিন্তু ঠিক জানি চিঠি পাবো, চিঠি পাবো। নমস্কার, আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।